আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে টপিকসটা পড়ছিলাম, আমাকে বলেন একজন। শিমুল শুনতে পাচ্ছেন? শিমুল চন্দ্র দাস, শিমুল। স্যার স্যার আমি লাস্ট ক্লাসটা করে নাই স্যার। কোথায় ছিলেন লাস্ট ক্লাসে? স্যার একটু মনপুরে গেছিলাম স্যার। ক্লাস কয়টা করছেন আমার? স্যার ফার্স্ট ক্লাস স্যার প্রথম গুলো করছি। আচ্ছা, কি পড়াইছে সেটা জেনে নিছেন? স্যার না ওইটা এখনো দেখিনি স্যার, আসছি তো স্যার গতকালকে, মানে এখনো ভিডিও দেখা হয়নি স্যার, ওটা দেখবো স্যার। দেন হচ্ছে আতিয়া শারমিন, শুনতে পাচ্ছেন? আতিয়া শারমিন, আতিয়া শারমিন শুনতে পাচ্ছেন কথা আমার? উনি কি নাই এখানে? আচ্ছা, তারপরে হচ্ছে নাজমুল হাসান। নাজমুল হাসানের তো অডিও নাই, কিছু নাই, উনি কিভাবে জয়েন করলো? নাজমুল চলে গেছে। তারপর হচ্ছে সারোয়ার মোর্শেদ, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আর কি কি নাই এখানে? জয়েন করে চলে গেছেন এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, হাত তোলেন তো সবাই, আপনারা যারা যারা এখানে আছেন হাত তোলেন, সবাই হাত তোলেন। হাত তোলেন। সারোয়ার হাত তোলেন নাই কিন্তু এখনো। স্যার তুলতেছে। দ্যাট মিনস আতিয়া শারমিন এখানে নাই উনি, হ্যাঁ, উনি জয়েন করে কোথাও চলে গেছে ডেফিনেটলি। ওকে, হাত নামায় ফেলতে পারেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সারোয়ার বলেন তো, কালকে লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট টপিকটা কি ছিল? ওখানে ছিল মানে একটা দেশের অর্থনীতি কিরকম হতে পারে, আপনার ম্যানুফ্যাকচারার, তারপর এগ্রিকালচার, তারপর একটা ছিল সার্ভিস, এগুলোর উপরে মানে কিরকম কিরকম হলো তাদের অর্থনীতিটা কিরকম হবে আর কি, ওটার একটা ইয়ে দেখছিলাম আমরা। আচ্ছা, তাই কি? হ্যাঁ, তাই দেখেছিলাম। তারপর বলেন আর কি, শুধু কি তাই? না স্যার, আরো ছিল। আর কি জানি ছিল। এটা তো আপনি বলছেন তার আগের ক্লাসে পড়া বলতেছেন, যে থ্রি ইকোনমিক প্রবলেমস, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। তা যদিও পুরোপুরি হয় নাই, বলতে পারেন নাই। হুম, আরেকজন বলেন। স্যার নেগেটিভ রিলেশনশিপ দেখেছিলাম। আর নেগেটিভ রিলেশনশিপের আগে হচ্ছে গত ক্লাসের একটু রিভিউ পজিটিভ রিলেশনশিপ ছিল, সেটা হুম দেখেছিলাম। হুম 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 তারপরে স্যার আমাদের যে ভেরিয়েবল ম্যাক্সিমাম মিনিমাম সেটা দেখেছিলাম। হুম তারপরে স্যার যেটার কোনো রিলেশন নাই একদম, সেটাও দেখেছিলাম। এবং লাস্টে সম্ভবত যতদূর মনে পড়ে স্যার স্লোপ নিয়ে ডিসকাস হয়েছিল। আচ্ছা, আপনাদের কি সামহাও একটু আমাকে কোশ্চেন অ্যান্সার দেবে, আপনাদের সামহাও কি মনে হচ্ছে যে এই কোর্সটা আননোন বলে কঠিন, এরকম কিছু মনে হচ্ছে এখন পর্যন্ত? হ্যাঁ, স্যার স্যার স্যার, আমার কাছে স্যার মানে মানে বুঝতেছিলাম না যে পরীক্ষায় কিরকম আসবে, আপনাদেরকে কিরকম পাচ্ছে, কিন্তু আপনি যতটুকু পড়াচ্ছেন ওইটুকুই বুঝতেছি, এটা বুঝছি। জি স্যার, মানে প্রিপারেশনটা কিভাবে নিয়ে পরীক্ষার জন্য এটা জি বুঝতেছেন না স্যার। স্যার, কতটুকু পড়তে হবে।
আচ্ছা বই, আচ্ছা আমি সেই জায়গায় আসতেছি, সেই জায়গায় আসবো আমি। আমার কথা হচ্ছে আননোন কোর্স, হ্যাঁ টোটালি আননোন আপনাদের কাছে, ওই তুলনায় আমার আমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়নি এখন। এইটা কি বুঝতেছেন যে কোশ্চেন টপিকস বুঝতেছেন না আননোন বলে? আমি যতটুকু পড়িয়েছি বা যেভাবে পড়াচ্ছি। বুঝতেছি স্যার, আননোন হিসেবে স্যার যতটুকু বুঝতেছি, পড়েছেন বুঝছি। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। বুঝতেছি স্যার। হ্যাঁ এটা অ্যান্সার হয়েছে। এখন পরবর্তী যে আপনাদের একটা মানে ভয়ের জায়গাটা যেটা বললেন, হ্যাঁ যে কিভাবে কোশ্চেন হবে, কতটুকু পড়বো, হ্যাঁ এখন বই থেকে, হ্যাঁ এখন কিন্তু সেটুকু অন্তত আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট যারা আছে, হুম, যে দাগায় পড়া, কে টিচার দাগায় দিবে এখান থেকে এতটুকু পড়বেন, কতটুকু লিখতে হবে, কতটুকু পড়তে হবে, অন্তত সেইটুকু নলেজ আপনাদের আছে। হুম, আমার কথা কি বুঝতে পারছেন? আমি কোনটা বলার চেষ্টা করতেছি নাকি না? হুম, যেমন আমি যদি বলি, জি স্যার বুঝছি। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা কোশ্চেনে আপনাদের আপনাদের কোশ্চেন কনফিউশন থেকে আমি বলছি, যেমন আমি পড়িয়েছিলাম হচ্ছে গ্রাফস ইউজড ইন ইকোনমিক মডেলস। এই কোশ্চেনটা যদি আসে এক্সামে, ওকে, তাহলে একজন আপনাদের বলেন আপনারা কিভাবে অ্যান্সার দিবেন। আপনাদের অ্যান্সারটা আমি শুনি, কেউ একজন বলেন explain the different graphs used in economic models, or how do you use different graphs in economic models। অর্থাৎ আমরা ইকোনমিক মডেলের ক্ষেত্রে গ্রাফসগুলো কিভাবে ইউজ করি, এটা যদি আসে, ধরেন লিখতে বলা হলো, সেটা কিভাবে অ্যান্সার করবেন বলেন? আপনারা জানেন, বলেন। ভুল হলেও সমস্যা নেই, ভুলটাই বলেন। স্যার জায়েজ বলেন। গ্রাফ ইউজ করি স্যার, মানে কোনো একটা রিলেশনশিপ, দুইটা প্রোডাক্ট অথবা দুইটা ভেরিয়েবল, এটা শো করার জন্য, মানে গ্রাফিক্যাল ভাবে শো করার জন্য আমরা হচ্ছে গ্রাফস ইউজ করি। আমরা কত ধরনের রিলেশনশিপ পড়েছিলাম ইকোনমিক স্যার মডেলের ক্ষেত্রে? 4 ধরনের স্যার, হ্যাঁ হ্যাঁ যেটা মানে সেম ডিরেকশন, অপোজিট হ্যাঁ। ডিরেকশন, মানে পজিটিভ নেগেটিভ। আমি 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 বলতেছি কিভাবে এক্সপ্লেন করবেন সেটা জানতে চাইছি। হ্যাঁ এখানে কি কি দিবেন স্যার আপনি? এক্সপ্লেন করতে গেলে স্যার, মানে এক্সপ্লেন করা যাবে কিন্তু হয়তো বা হঠাৎ করে বলা যাচ্ছে না। মানে হ্যাঁ, বলেন। আমরা তো হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো মানে হচ্ছে। যেটা আমাদের হচ্ছে পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, অথবা আনরিলেটেড, হ্যাঁ এই ব্যাপারে ছোটখাটো বিস্তারিত দিয়ে হ্যাঁ। কোশ্চেনের তারপরে মার্কের উপরে স্যার ডিপেন্ড করবে ডিপেন্ড করে, কতটুকু লিখবো। কোশ্চেনের মার্কের উপর ডিপেন্ড করে জি স্যার। আপনি এখানে কি কি লিখবেন। এ, যেমন মার্ক যদি থাকে 10, তার মানে কি, মানে মার্ক সর্বোচ্চ যদি, মার্ক। জি স্যার, তাহলে অনেক বিস্তারিত ভাবেই লিখতে হবে। মানে যেমন শুরুর দিকে ডেফিনিশনটা একটু মানে একটু বেশি করে দিয়ে, তারপরে ক্যাটাগরিজ যে টাইপ অফ আছে সেগুলো দিয়ে প্রত্যেকটার এক্সাম্পল খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। গ্রাফ দিতে হবে। জি হ্যাঁ স্যার। প্রত্যেকটারই যেভাবে গ্রাফ দেওয়া আছে ঠিক সেভাবে গ্রাফগুলো দিতে হবে। তবে স্যার হ্যাঁ প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিতে হবে, হ্যাঁ, এই তো প্রত্যেকটার সাথে এইভাবে এক্সাম্পল এইভাবে দিতে করতে হবে। হবে স্যার। এই তো অ্যান্সার পেয়ে গেছেন। তারপরে আরেকটা যদি কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ইকোনমিক প্রবলেমস, ইকোনমিক প্রবলেমগুলো কি কি, তাহলে প্রথমে আপনি বলে নেবেন যে ইকোনমিক প্রবলেমটা আসলে কি। তিনটা ইকোনমিক প্রবলেম: হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। এখন আমার কথা হচ্ছে টু মেক ইট সহজভাবে বোঝানোর জন্য এই প্রবলেমগুলোকে আপনাকে একটা সাইড নিতে হবে। সেটা হচ্ছে কি, একটা ইকোনমি, তার প্রথমত ইকোনমি সাইডটাকে আপনি নেবেন। ওকে, সে প্রথমে তাকে ডিসাইড করতে হয় তাকে কি প্রডিউস করতে হবে, হোয়াট টু প্রডিউস। ওকে, এটা তার মানে কি, হোয়াট টু প্রডিউসের মধ্যে কি কি আছে? এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বই থেকে যদি আমি পড়ি, বই থেকেই যদি দেই, প্রথমত চলে আসে একটা কান্ট্রি, তাকে ডিসাইড করতে হয় 3 ধরনের প্রোডাকশন থেকে: এগ্রিকালচার, সার্ভিস আর ম্যানুফ্যাকচারিং। 3 ধরনের সার্ভিস থেকে তাকে প্রথমেই চিন্তা করতে হয় কোন ধরনের প্রোডাক্ট সে ইকোনমির জন্য প্রডিউস করবে। হুম, তার মানে এটা আপনি এক্সাম্পল হিসেবে ওই কান্ট্রি 3টার এক্সাম্পল দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে দিতে পারেন। হ্যাঁ, এখানে বাংলাদেশ আনতে পারেন, ইন্ডিয়া আনতে পারেন, পাকিস্তান আনতে পারেন। ওকে, 3 ধরনের
প্রোডাক্ট থেকে 3টা কান্ট্রি সে কিভাবে প্রডিউস করছে বা কোন ধরনের প্রোডাক্ট সে প্রডিউস করবে। এটা যখন সে পেয়ে যাবে তখন চলে আসবে হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউসের মধ্যে কি থাকে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সে কিভাবে প্রডিউস করবে, কোন কোন ফ্যাক্টরগুলো কি পরিমাণে ইউজ করবে, কোনটা সে বেশি ইউজ করবে, এটা ডিপেন্ড করবে কান্ট্রির কোনটা বেশি আছে। চলে গেল হাউ টু প্রডিউস। তারপরে চলে আসবে ফর হোম টু প্রডিউস। ফর হোম টু প্রডিউস ডিপেন্ড করতেছে ইকোনমিক স্ট্রাকচারের উপরে, ইকোনমির কোন শ্রেণীর মানুষের ইনকাম লেভেল কেমন, কার জন্য আমি প্রোডাক্টটা তৈরি করব। এই তো শেষ। ওকে, যেভাবে পড়ছেন ঠিক সেভাবেই আনসার দিবেন, আবার যেভাবে আমি পড়াচ্ছি ঠিক সেভাবেই আনসার দিবেন। কোশ্চেন অ্যান্সার নিয়ে মেইন প্রবলেম যদি থাকতো, ওকে, আমি মনে করতাম যে আপনি টপিকস বুঝতেছেন না। এরকম যদি হতো, এটা হচ্ছে একটা বিশাল কনসার্নের বিষয়। কতটুকু লিখতে হবে, ওকে, এটা হচ্ছে পরের বিষয়, অনেক পরে। এটা কিন্তু নিজেদের মতো করেই চিন্তা করতে হবে যে আচ্ছা কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের মার্কস কতটুকু, হ্যাঁ, আর স্যার কিভাবে পড়াইছে, আর বই কিরকম আছে। 3টা জিনিস। আপনাদের যে প্রবলেমের কথা আপনারা বললেন যে কতটুকু অ্যান্সার করতে হবে, এটার জন্য প্রথমে দেখতে হবে মার্কস কেমন কোশ্চেনের, তারপর দেখতে হবে যে ওই মার্কস অনুযায়ী বা আমি কিভাবে পড়িয়েছি বইতে কেমন আছে, এই দুইটা কম্বিনেশন করে দেন অ্যান্সার করতে হবে। কি পড়িয়েছি এবং বইতে কি আছে, বই ছাড়া কিন্তু পসিবল না। ওকে, আমি যদি রুব্রিক্স এর কথা বলি, ওকে, রুব্রিক্স সম্পর্কে তো আপনারা জানেন না? জি স্যার। জি স্যার। এখানে এই কোর্সে রুব্রিক্স থাকবে কিন্তু, হ্যাঁ, রুব্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের অ্যান্সারগুলো করতে হবে। আমি যদি অ্যাসাইনমেন্টের কথা বলি, তার মানে কি, যদি এক্সিলেন্ট পেতে চান, ওকে, সবাই তো এক্সিলেন্টই পেতে চান নাকি? জি স্যার। এক্সিলেন্টে যখন আপনি যখন মানে মানে ফর এক্সাম্পল 5/5 যদি পেতে চান, ওকে, এক্সিলেন্ট, তারপর হচ্ছে ভেরি গুড, গুড, ওকে, অ্যাভারেজ, 4, এই তো 5টা স্টেপস। ওকে, তার মানে এক্সিলেন্ট পেতে হলে আপনাকে রুব্রিক্স ফলো করতে হবে, এবং রুব্রিক্সের মধ্যে ম্যাক্সিমাম সময় যে জিনিসটা আমি দেই এক্সিলেন্টের মধ্যে, সেটা হচ্ছে ইম্প্রোভাইজেশন থাকবেই। ইম্প্রোভাইজেশন হচ্ছে আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি থেকে আপনি নিজে চিন্তা করে নিজের মতো করে কি লিখছেন। রিমেম্বার, এক্সিলেন্ট কিন্তু সবাইকে দেওয়া হয় না। ওকে, এক্সিলেন্ট শুধু তারাই পাবে যাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি, ওকে, নিজের মতো করে চিন্তা করার ক্যাপাবিলিটি যাদের আছে যে কোনো একটা টপিকস। আমার কথা কি বুঝতে পারছেন? এক্সিলেন্ট যদি সবাই পেয়ে যেত, এক্সিলেন্টের কোনো মূল্য থাকতো, ভ্যালু থাকতো তখন? যেমন বাংলাদেশে এখন ওই যে ইন্টারমিডিয়েটে সবাই এ প্লাসের কোনো এখন দাম আছে? হ্যাঁ, আপনারা কি মনে করেন? ইন্টারমিডিয়েটে যে রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই A+, ম্যাক্সিমাম, আর সবাই পাস করে গেছে। তার মানে কি এই পাশের কি কোনো দাম আছে? দাম নাই কিন্তু। পাশের কোনো দাম নাই। দামটা কখন হবে? যখন ওই পার্টিকুলার স্টুডেন্ট সে অ্যাডমিশন টেস্টে কোনো একটা ভালো জায়গায় ভর্তি হতে পারবে, তখন তার ওই রেজাল্টের মূল্য সে পাবে। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেলছি, আশা করি আপনার অ্যান্সারগুলো পেয়ে গেছেন। আর কারো কোনো কনফিউশন আছে কোনো এই সাবজেক্ট নিয়ে? এই যে এতদিন পর্যন্ত যা পড়াচ্ছি, কোন জিনিসটা কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে বা আইডিয়া নিয়ে কোনো সমস্যা, এরকম কোনো জায়গা আছে, এরকম কোনো কোশ্চেন আছে আপনাদের? নাই না? আচ্ছা, আমি যেটা আপনাদের আজকে যেটা শুরু করব, আশা করি আপনাদের কাছে এটা ভালোই লাগবে, সেটা হচ্ছে স্লোপ অফ রিলেশনশিপ। আমি আশা করি লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম অনেকটুকু। কি পড়েছিলাম মনে আছে কারো? স্ট্রেট লাইনের স্লোপ। স্লোপ কাকে বলে মনে আছে? স্যার এটা হচ্ছে the rate of change of মানে variables with respect to another variable.
অ্যানাদার ভেরিয়েবল সেটা কি? অ্যানাদার ভেরিয়েবল সেটা কোনটা? আমি কিন্তু স্যার বলে দিয়েছিলাম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, না, একটা স্যার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয় কখনো, নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ কি লিখেছিলেন স্লোপের ডেফিনেশন? জি স্যার। কি লিখছেন বলেন তো? বলেন। স্যার শোভনের একটু মাইকের সমস্যা। আচ্ছা, আর কেউ লিখেছিলেন? আর কেউ, অন্য কেউ? কেউ লেখেন নাই? আচ্ছা, তাহলে আমি বলতেছি লেখেন। হুম, খাতা কলম নেন, আমি 30 সেকেন্ড সময় দিলাম। আমি কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছি আপনাদের, হ্যাঁ, আমি কিন্তু শেষ করতে পারছি না, কারণ আমি চাচ্ছি যে একসাথে মুভ করতে সবাইকে মিলে। এখন যদি এরকম অবস্থা হয়, তাহলে আমাকে দেখা গেছে কয়েকজনকে ছাড়াই আমাকে মুভ করতে হবে, বেশ কয়েকজন ছাড়াই। আপনার পড়াশোনা না করলে আমি কি করব? লেখাপড়াই যদি না করেন, আমি আলটিমেটলি কি করতে হবে আমাকে? চেষ্টা তো থাকতে হবে। আমি চাচ্ছিলাম যে সবাই মিলেই যাতে একসাথে মুভ করি, কাউকে যাতে পিছনে না ফেলে আসি। আস্তে আস্তে যাচ্ছিলাম আমি, কিন্তু এখন তো দেখতেছি আপনারা পড়াশোনা করেন না। হুম, তাহলে যে পড়াশোনা করে না তার জন্য ওয়েট করে লাভ আছে? কি বলেন আপনারা? যে স্টুডেন্টটা সিরিয়াস না, পড়াশোনা না, তার জন্য ওয়েট করে লাভ আছে? তার জন্য কেন আমি বাকিদেরকে ক্ষতিগ্রস্ত করব? যারা হচ্ছে রেগুলার, যারা ক্লাস করতেছে। আচ্ছা, নিয়েছেন খাতা কলম? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আপনারা লেখেন, দেখে দেখে লেখেন। হুম। The slope of a line indicates the ratio of changes between dependent variable and an independent variable. For example, আমরা লিখতে পারি এটা এইভাবে, change in
আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। লিখেছেন সবাই? জি স্যার। ভেরি গুড। তাহলে এটুকু যদি বুঝে থাকেন, ওকে, তার মানে হচ্ছে কি স্লোপ ইন্ডিকেট করতেছে আমাদেরকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওয়ান ইউনিট চেঞ্জের ফলে কতটুকু হচ্ছে। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু চেঞ্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওয়ান ইউনিট চেঞ্জের পরে। আচ্ছা, দুই ধরনের স্লোপ ক্যালকুলেশন হয়। একটা হচ্ছে কি স্লোপ অফ এ স্ট্রেট লাইন, হচ্ছে কার্ভ। স্লোপ অফ এ কার্ভ লাইন। একটা হচ্ছে সোজা লাইন, একটা হচ্ছে বাঁকা লাইন। দুই ধরনের স্লোপ আমরা ক্যালকুলেশন করে দেখব। ওকে, আচ্ছা, দেখেন এখানে আমি যদি প্রথমটার দিকে চিন্তা করি, স্লোপ অফ এ স্ট্রেট লাইন, প্রথমটার কথা যদি আমি চিন্তা করি, দেখেন স্ট্রেট লাইনের স্লোপ আমরা কিভাবে মেজার করি জানেন? এখানে হচ্ছে আমি হচ্ছে ওয়াই, ওকে, আর এখানে হচ্ছে এক্স। জিরো। এক্স এর মধ্যে আমি কি টেবিলটাকে যদি আমি চিন্তা করি, this is x and this is y. For example, this is 0 at first here, and this is, for example, 12. This is 1. This is, for example, 8. When this is 2. This is 4. When this is 3, x is 3. This is 0. এটা কি গ্রাফিক্যালি প্লট করতে পারবো না আমি এখানে? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি এটাকে ভাগ করে নিব, ওয়াইটাকে প্রথমত 4, 8 সমান ভাগে ভাগ করে নিলাম, 12 দিলাম 4, 8 হচ্ছে 12। বুঝতেছেন আপনারা? জি স্যার। তাহলে প্রথমটা কোথায় হবে? প্রথমটা কত হবে? 0 আর স্যার 12। 12 থেকে 3 একটা স্ট্রেট লাইন হবে। এখানে একটাকে প্রথমটা বসায় নিই, তারপরে কি হবে? এক্স হচ্ছে কত? 1 না? জি স্যার। ওয়াই কত? 8, ঠিক না? তাহলে এখানে একটা পয়েন্ট হবে। এক্স যখন 2, ওয়াই কত? 2 এর সাথে 4। 4। আর যখন এক্স 3 তখন ওয়াই কত? 0। 0। তার মানে এইগুলো যদি আমি যোগ করে দিই, 4টা পয়েন্ট, একটা স্ট্রেট লাইন পাবো না? জি স্যার। হ্যাঁ, এক একটা কম্বিনেশনের নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমার কথা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এই লাইনটাকে আমি স্লোপ মেজার করব। ওকে, সেটা কিভাবে? লাইন যেটা যেকোনো পেলাম, দুটো হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, যে কোনো দুটা পয়েন্ট। হ্যাঁ, এই যে এ বি সি ডি 4টা পয়েন্ট আমি নিলাম,
এ থেকে যে কোনো দুটো পয়েন্ট আমি চুজ করব, সেটা হইতে পারে এ বি, হইতে পারে এ সি, হইতে পারে বি ডি, যে কোনো দুটো পয়েন্ট, বা সিডিও হইতে পারে। ওকে, তার মানে এখন আমি যদি স্লোপ মেজার করি, স্লোপ ফ্রম স্লোপ মেজার করতেছি আমি, ধরেন হচ্ছে বি টু ডি, বি টু ডি আমি মেজার করতেছি। পারবেন না করতে? আমি কি বলেছিলাম, পরের ভ্যালুটা আগে বসবে, ঠিক না? তাহলে এখানে কি বসবে, ডেল্টা ওয়াই বসাই দিই সূত্র অনুযায়ী। আর নিচে বসবে হচ্ছে, নিচে কি বসবে? ডেল্টা এক্স। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে উপরে কি বসবে? 0 - 8। বি থেকে ডিতে গেলে, মানে আমি আগে মার্ক করে নিই, হ্যাঁ, বি এন্ড ডি, ঠিক না? তার মানে বিতে হচ্ছে আমার আগের ভ্যালু ওয়াই, ঠিক না? আমি ওয়াইটাকে বসাবো, হ্যাঁ। জি স্যার, 0 - 8। আর ডিতে আমার ওয়াই এর ভ্যালু কত? ডিতে 0। 0, রাইট? জিরো। তাহলে তার মানে ডিতে আমার ওয়াই এর পরের ভ্যালু কত? 0। যেহেতু পরের ভ্যালুটা আগে বসবে, তাহলে আমি 0 আগে বসাই নিলাম। আর ডি, এই বিতে আমার ওয়াই এর আগের ভ্যালু আছে না? জি স্যার, 8। এটা হচ্ছে 8, মানে পরের ভ্যালু বিয়োগ আগের ভ্যালু, এটাও কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, পরের ভ্যালু বিয়োগ আগের ভ্যালু। আচ্ছা, তারপর এখানে এক্স এর চেঞ্জ কতটুকু আসছে? এক্স এর ভ্যালু যদি আমি বসাতে যাই এখানে, ডেল্টা এক্স কত হবে? এক্স এর আগের ভ্যালু কত? এই আগের ভ্যালু বলছি, আগের ডিতে না? ভ্যালু ছিল 1 স্যার, 1। কিন্তু পরের ভ্যালু 3 হয়ে গেছে। আর পরের ভ্যালু কত এক্স এর? ডিতে 3। 3। তাহলে কি হবে? 3 - 1। 3 মাইনাস 1। অ্যান্সার কত আসবে? এখানে করি আমি, -4। -4। উপরে হচ্ছে 8 মাইনাস 8, নিচে হচ্ছে 2, ঠিক না? সমান সমান -4। এই সবাই বুঝতে পারছেন? এটা না বোঝার কিছু নাই, এটা না বোঝার কিছুই এখানে নাই, বুঝারই জিনিস আছে, না বোঝার কিছু নাই, ঠিক না? আচ্ছা, এরকম করে আমি যদি এ থেকে ডিতেও নিতাম তাহলে কিন্তু -4ই আসতো, ঠিক না? জি স্যার। কারণ যেহেতু স্ট্রেট লাইনের স্লোপ প্রত্যেকটা বিন্দুতেই সবসময় সমান স্যার। সমান থাকে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এটা করবেন। ওকে, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, মুছে ওকে দিলাম, স্যার। সবগুলো মুছে দেবো কিন্তু, হ্যাঁ, মুছে দিলাম। সবাই তুলছেন এটা? স্যার। জি স্যার, তুলছি স্যার। হ্যাঁ, এখন এই -4 এর ইন্টারপ্রিটেশনটা কি হবে? এই -4 এর এটা বলে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা ব্যাখ্যাটা কি হবে? স্যার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটার চেঞ্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রত্যেকটা একের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 4 করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। ওকে, তার মানে 4 করে চেঞ্জ হচ্ছে। এটা হলো, আরো যদি স্পেসিফিক করি, আরো স্পেসিফিক করলে এটা বলতে পারবো, আরো যদি স্পেসিফিক করে দিই, okay, if independent variable increases by 1 unit every time, dependent 4 করে variable ডিক্রিজ হবে তাহলে। decreases by 4 unit। তাহলে আরো স্পেসিফিক হলো না এটা? জি স্যার। জি স্যার। আপনারটাও ঠিক আছে। ওকে, আমি চেঞ্জ বলতে এখানে ইনক্রিজ ডিক্রিজ দুটোই চলে আসে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, যদি কার্ভগুলো এরকম হয়, এটার ক্ষেত্রে কি হবে? দ্রুত করবেন, হ্যাঁ।
এটা 0, এটা 2, এটা 1, এটা 4, এটা 2, এটা 6, এটা দিলাম, এটা 3, আর এটা হচ্ছে 8। এক্ষেত্রে এক্স ওয়াই প্লট কেমন হবে? একবারের সাথে সাথে 2 করে বাড়তেছে 2 হবে। স্যার ওই ওয়াই এর ভ্যালু স্যার 24 না 21 স্যার ওটা লাস্টে 2 4, হ্যাঁ স্যার 24 এটা 4, এটা 4, আচ্ছা স্যার ওকে 2468 এটা ওয়াই, এটা 0, এটা হচ্ছে এক্স। দ্রুত করবে না, এটা করেন তো দেখি কেমন হবে। এটা স্যার ইনক্রিজ হবে, প্রত্যেকটা এক বাড়ার কারণে 2টা করে ইনক্রিজ হবে। 2 করে ইনক্রিজ হবে গ্রাফে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। গ্রাফে প্লট করেন মোশন করেন। সরি স্যার, মাইকটা অন ছিল। বলেন এখন এটা কিরকম হবে? আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রতি এক বাড়ার জন্য ডিপেন্ডেন্ট হুম। ভেরিয়েবল 2 করে বাড়ছে স্যার। গ্রাফটা কেমন হবে দেখতে এটা? এটাও স্ট্রেট হবে স্যার। কেমন হবে? ক্যামেরা তো শেয়ার করতে পারতেছি না। 0 প্রথমত হচ্ছে দেখি পারেন কিনা, এটা কোথা থেকে শুরু হবে এটা লাইনটা? স্যার এটা তো মিলে না স্যার, আমি তো 6 থেকে তো নামাই স্যার শুরু হবে 6 to 1 স্যার 6 to 1 স্যার এটা কি 0 থেকে শুরু হবে স্যার, আর মাঝখান দিয়ে যাবে স্ট্রেট লাইন? না না, স্যার 2 থেকে শুরু হবে স্যার। 2 থেকে শুরু হবে, 8 এ শেষ হবে। হ্যাঁ 2 থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। 2 4 6 8 0 2, এখান থেকে এখানে না, এটা এক্স যখন 0 ওয়াই তখন 2, তাহলে ওয়াই এর 2 হচ্ছে এটা, আর এক্স এর 0 হচ্ছে এটা, তাহলে এখান থেকে শুরু হবে। আর এক্স যখন 1 ওয়াই তখন 4, এটা। জি স্যার, এরকম আসছে স্যার। আবার যখন 2 হচ্ছে এক্স, ওয়াই তখন কত 6, 3 যখন তখন 8। এই যে লাইনকে জয়েন করে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক না? জি স্যার। তো এগুলো একটা পয়েন্ট দিয়ে দিই, এ বি সি ডি। আমি খালি হাতে করতেছি তো এই জন্য এরকম হচ্ছে, এগুলো কিন্তু সব এই যে পয়েন্ট দিয়ে যাবে, হ্যাঁ এগুলো সব একদম কম্বিনেশন দিয়ে যাবে। ওকে, তাহলে স্লোপ বের করেন এই লাইনটা। করেন আপনারা, যে কোনো দুইটা পয়েন্ট নেন, যে কোনো দুইটা। ক্লাস পার্টিসিপেশনও কিন্তু মার্কস থাকবে, আপনারা জানেন কিনা? আমি কিন্তু এগুলো মার্কিং করি। জি স্যার অবশ্যই আমি কিন্তু মার্কিং করি। ক্যালকুলেশন করতেছি স্যার, স্লোপ বি টু সি করি স্যার, বি টু সি স্যার 2 আসবে স্যার। স্যার 2 আসছে স্যার। আচ্ছা দেখি
আতিয়া শারমিন, আপনি কি আসছেন? জি স্যার। কোথায় ছিলেন তখন? স্যার আমি মানে বাড়িতে যাচ্ছি, রাস্তায় কথা শুনতে পাচ্ছিলাম না ভালো করে। মানে আপনি কোথায় যাচ্ছেন? বাড়িতে যাচ্ছেন মানে? বাড়ি যাচ্ছি স্যার, আমার ফুফা মারা গেছে তো ওর জন্য বাড়ি যাচ্ছি। আচ্ছা, কবে মারা গেছেন উনি? আজকে না কালকে? স্যার ভোরবেলা আজকে। ও আচ্ছা, ঠিক আছে, যান, সাবধানে যান। হ্যাঁ, জি স্যার। আর কে আছেন? শিমুল চন্দ্র দাস। শিমুল শুনতে পাচ্ছেন? শিমুল? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিমুল বলেন তো কিভাবে করছেন এটা, স্লোপটা বের করছেন কিভাবে? স্যার আমি তো নিয়েছি স্যার A to C, তাহলে স্যার এখানে স্যার সবচেয়ে বলেন বলেন। তাহলে স্যার সি থেকে মাইনাস হবে, 6 - 2 হবে। আর স্যার ওয়াই এক্স এর ক্ষেত্রে হবে স্যার হলো স্যার এর স্যার অপোজিট স্যার আমার হলো 4 আসছে স্যার, -4। এই 6 - 2 আগে স্যার। আগে 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 বলতে দেন, সজীব শিমুলকে বলতে দেন। শিমুল বলেন। আচ্ছা আচ্ছা স্যার, ওকে। শিমুল বলেন। স্যার প্রথমে স্যার ডেল ওয়াই এর মান স্যার ডেল ওয়াই এর জায়গা হবে 6 - 2 আর ডেল এক্স এর জি স্যার হয়েছে তো, তারপরে স্যার ডেল এক্স এর জায়গা স্যার হলো স্যার এ স্যার স্যার 3 - 0 স্যার। এই স্যার 2 - 0 স্যার 2 হবে হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে 2 হবে স্যার। তাহলে অ্যান্সার আসবে কত? 4/2 স্যার ইকুয়াল 2 আসলো স্যার। তার মানে আসবে হচ্ছে, উপরে বসলো হচ্ছে কত, 6 - 2। 6 - 2 জি স্যার। আর নিচে হলো 0 - 2। 0 - 2 নাকি 2 - 0? আচ্ছা 2 - 0 স্যার। প্যাস লাগাই বলছে। জি স্যার। তাহলে নিচে 2 আর উপরে কত, 4। স্যার উপরে 4 জি স্যার। তাহলে ভাগ দিলে কত হয়? স্যার 2 থাকলো স্যার। 2, হ্যাঁ, 2 ইজ দ্য অ্যান্সার। ওকে, আর 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 কাউকে না জিজ্ঞেস করি, আশা করি বুঝতে পেরেছেন, এটা সোজা। হুম। জি আর স্যার। কে যেন বলেন 4 আসছে, এই কার 4 আসছে? না স্যার, না স্যার, ঠিক আছে, শিখে গেছে স্যার, বুঝতে হ্যাঁ। পারছি স্যার। শাকিলের আমি এখানে 1 ধরছিলাম স্যার, ওই যে 0 না ধরে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা 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 তেমন কিছু না। আচ্ছা, এখন কথা হয়েছে, আমি আরেকটা জিনিস, সোজা জিনিস আরেকটা জিনিস দেখেন, এরকম যদি হয়, ওকে, ধরেন আমি মুছে দিলাম এটা, হ্যাঁ, ধরেন যদি এরকম হয়, এক্স এর জায়গায় হচ্ছে 0, আমি এক্স আর না লিখি, হ্যাঁ, এই পাশেরটা হচ্ছে এক্স, এটা ধরেন হচ্ছে 5, ওকে, এটা 1, এটা 5, এটা 2, তখন এটা 5, এটা 3, এটা হচ্ছে 5, আবারও 5। যদি এরকম হয় তাহলে স্লোপটা কেমন হবে? স্যার কোনো কোনো চেঞ্জ রিলেশন নাই। এখানে তো কোনো চেঞ্জই হবে না স্যার। কিন্তু স্লোপ তো বেরোবে একটা, রিলেশনশিপ না থাকবে, এটা সেটা তো অন্য বিষয়। স্লোপ কত হবে? স্যার দেখতে স্যার হবে। 0 হবে না? হুম, এরকম এরকম, ঠিক না? এটা ওয়াই, স্লোপ 0। এক্স, বলেন কেমন হবে দেখতে লাইনটা? 5 দিদি একবারে স্যার। এইটা এখানে, এইটা স্যার স্ট্রেট লাইন হবে স্যার, একবার টোটাল আর স্ট্রেট। একটা স্ট্রেট লাইন হবে স্যার, সমান্তরালে অ্যাক্সিস সমান্তরাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমান্তরাল একটা লাইন। একটু সমান্তরাল একটা লাইন হবে। ভেরি গুড। এটা যদি 5 হয় তাহলে এটা 1 2 2 3। 3, তাহলে এরকম একটা লাইন স্লোপ হবে, ঠিক 0 না? আসা মানেই তো জি স্যার স্যার, এইভাবে, মানে হ্যাঁ। কোনো স্লোপ নাই। হ্যাঁ, এরকম এরকম একটা স্টেটমেন্ট হবে না? এখন আমার কথা হচ্ছে এটা স্লোপ কিভাবে, কিরকম কিভাবে বের করবো আমি? এটা হচ্ছে 0 ধরেন বাই আমি, সামথিং হবে, তার মানে তো স্যার 0ই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। 0 বাই সামথিং মানে আলটিমেটলি 0। হুম, মানে আমার যদি এরকম হয়, ডেল্টা ওয়াই কেমন আসবে? 0, ঠিক না? ডেল্টা ওয়াই 0 আসবে না? আমি যদি দেখি এ জি স্যার। ধরি, এতে বুঝতে জি পারছেন। স্যার। যদি বি হয়, সি হয়, 3টা পয়েন্ট যদি আমি ধরি,
এটাকে একটা ধরলাম। ওয়াই এর ভ্যালু সব জায়গায় সেম, এজন্য 0 আসবে। ওয়াই এর ভ্যালু, ওয়াই এর তো কোনো চেঞ্জ নাই। ইজ দেয়ার এনি চেঞ্জ অন ওয়াই? ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কোনো চেঞ্জ আছে? তার মানে এটা 0, ঠিক না? আর নিচে যাই থাকুক না কেন, এখানে 1000 থেকে 1 লাখ দিই, সবসময় রেজাল্টটা কি আসবে? 0ই আসবে। আমার কথা এটা তো বুঝতেই পারছেন আপনারা নাকি? জি স্যার। স্যার যেহেতু 5 - 5 হবে তাহলে তো 0 হবে। 0ই হবে। এবং এটা হচ্ছে একটা সমতল ভূমির মতো। ওকে, জি স্যার। সমতল ভূমিতে আপনি হাঁটতেছেন, এটা কোন ঢাল আছে সমতল ভূমি? না স্যার। হ্যাঁ, তার মানে সমতল ভূমির কোনো ঢাল নাই, যে একটা স্ট্রেট লাইন, একদম স্ট্রেট। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। Okay. আমি তাহলে চলে যাচ্ছি পরেরটাতে। আরেকটা কি হইতে পারে, এরকম হতে পারে না? লাইন এরকম হতে পারে না একটা? ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা হতে পারে। এক্সিস বরাবর, এটার স্লোপ কি হবে? এটাও স্যার 0 স্যার। ইনফিনিটি হবে। না ইনফিনিটি। আর এটা ইনফিনিটি। এটা 0 কখনোই হবে না, ইনফিনিটি জি হবে। স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার কারণ 0 যে বিল্ডিংটা একদম স্ট্রেট দাঁড়ানো আছে, এটা একটা বিল্ডিং ধরেন, হ্যাঁ, এটা স্লোপ কি অসীম হবে না? জি স্যার। জি স্যার। সবচেয়ে বেশি স্লোপ হবে না এটা? জি স্যার। একদম দাঁড়ায় আছে একটা ধরেন একটা স্ট্রেট লাইন, একটা বিল্ডিং, এটা স্লোপ সবচেয়ে বেশি হবে না, অসীম? জি স্যার। হ্যাঁ, তার মানে এটা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি আপনাদের স্লাইডে চলে যাব। দেখেন স্লাইডে আমি এতক্ষণ কি পড়াচ্ছিলাম, দেখেন জিনিসগুলোই পড়াচ্ছিলাম। এই যেটা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন জি স্যার। এই জিনিসটা পড়া ফেলছি না আমরা? হ্যাঁ স্যার, এটা তো পড়ার নেই। এখন আসেন স্লোপ অফ এ কার্ভ লাইন, দেখেন সেটা। কার্ভ লাইন দেখতে কেমন হবে? ধরেন যে কোনো একটা জায়গায় আমি যদি একটা লাইন ড্র করি, আমরা কিন্তু দ্বিতীয়টাতে চলে গেছি। হ্যাঁ, জি স্যার। হচ্ছে এক্স, ধরেন এটা একটা কার্ভ লাইন, কার্ভ লাইন না এটা? জি স্যার। ওকে, এখন এই কার্ভ লাইনটার আমি একটা স্লোপ বের করব যে কোনো জায়গায়। ধরেন এটা হচ্ছে সি ডি, একটা কার্ভ লাইন। ধরেন এখানে যে কোনো একটা জায়গায় আমি এই লাইনটা স্লোপ মেজার করব। কার্ভ লাইনের স্লোপ মেজার করতে হলে প্রথম অনুমিত শর্ত, একদম এটা একদম ম্যান্ডেটরি। ওকে, প্রথমে কি করতে হবে, যে কোনো একটা জায়গায় আমাকে যেই পয়েন্টটাতে আমি স্লোপ মেজার করব ওই পয়েন্টটাতে একটা স্পর্শক আঁকতে হবে, ট্যানজেন্ট লাইন। ধরেন আমি এখানে ড্র করতে যাচ্ছি, এখানে স্লোপটা মেজার করতে যাচ্ছি। এটা হচ্ছে এ একটা ধরেন পয়েন্ট, সিডির উপরে এ একটা পয়েন্ট। হ্যাঁ, তো এতে আমি যদি স্লোপ মেজার করতে চাই তাহলে আমার এতে কি করতে হবে, প্রথমে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। ওকে, লাইনটা সুন্দর হয় নাই, আমি মুছে দিলাম। কি করতে হবে, এতে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে, স্ট্রেট লাইন। ট্যানজেন্ট লাইন কি স্ট্রেট হয় না? জি স্যার। ফেললাম। তাহলে এতে একটা ভার্টিক্যাল হরিজন্টাল এক্সিসে একটা ভ্যালু নিব। ওকে, তারপরে নিব হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে একটা ভ্যালু। ধরলাম ভার্টিক্যাল এক্সিসের ভ্যালুটা হচ্ছে 5, হরিজন্টাল এক্সিসের ভ্যালু হচ্ছে 5 ফর এক্সাম্পল। আপনি যে কোনো একটা নিতে পারেন। এখন আমার কথা হচ্ছে
এতে যে আমি স্লোপটা মেজার করব, এই যে ট্যানজেন্ট লাইনটা ড্র করলাম, এখন কি লাইনটা দেখতে কি স্ট্রেট হয়ে গেছে না? জি স্যার। ট্যানজেন্ট লাইনটা, এখন আমি ট্যানজেন্ট লাইনটার স্লোপ মেজার করব। ফরগেট অ্যাবাউট দ্যাট কার্ভ লাইন, কার্ভ লাইনের কথা ভুলে যাও। আমার কথা বুঝছেন এই জি পর্যন্ত? স্যার। জি স্যার। যখনই আমি ট্যানজেন্ট লাইনটা ড্র করলাম তখনই আমি আমার ওই সিডি লাইনটা আমি কথা ভুলে যাব, সি এবং ডি তে যেটা সিডি পর্যন্ত। তো এখন আমি কি করব, এ এ এ পয়েন্টের ট্যানজেন্ট লাইনটা, এই ট্যানজেন্ট লাইনটার উপরে এ একটা পয়েন্ট না? জি স্যার। এখন কিন্তু ট্যানজেন্ট লাইনের কথা বলতেছি, ওই যে সিডি না। হ্যাঁ, এটা মুছেই দিই আমি, দাঁড়ান আরো বুঝি, এটা মুছে দিলাম। কিন্তু আমার কিন্তু ট্যানজেন্ট লাইন একটা আছে সিডি পর্যন্ত, এটা আমি পরে আবার ড্র করতে। এখন সিডির উপরে এ তে যে একটা পয়েন্ট, এ তে আমি একটা যে ট্যানজেন্ট লাইন ড্র করলাম, এই যে যেটা, এটা এই পয়েন্টে আমি একটা কম্বিনেশন পেলাম। এই কম্বিনেশনটা কি, পয়েন্ট এ তে x5 y5, ঠিক না? জি স্যার। আচ্ছা, একটা পয়েন্ট আমরা কি জানি, স্ট্রেট লাইনের উপরে স্লোপ মেজার করতে হলে যে কোনো দুইটা পয়েন্ট নিতে হয় না? জি স্যার। আছে কয়টা এখানে? একটা স্যার। আরেকটা পয়েন্ট আমাকে নিতে হবে, সেটা উপরে নিতে পারি, নিচেও নিতে পারি। ধরলাম আমি নিচে নিলাম এখানে, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে, এই জায়গায় একটা পয়েন্ট আমি নিলাম, নিলাম হচ্ছে বি, বি একটা পয়েন্ট। তাহলে বি বরাবর নিচে আমি একটা লাইন টানি। জি স্যার, অবশ্যই। বি বরাবর আমি এই জায়গায় একটা লাইন টানি। আমার কথা হচ্ছে এক্স একটা ভ্যালু আসবে না এখানে বি বরাবর নিচে? জি স্যার। বি বরাবর ওয়াই এক্সিস একটা ভ্যালু আসবে না? জি স্যার, অবশ্যই। কি ভ্যালু নিলাম ডাজ নট ম্যাটার। ওকে, কি ভ্যালু নিলাম ডাজ নট ম্যাটার, কিন্তু মনে রাখতে হবে বি বরাবর ওয়াই এক্সিস যে ভ্যালুটা নিলাম এটা ডেফিনেটলি 5 এর চেয়ে কম হতে হবে না? জি স্যার, অবশ্যই। 5 এর নিচে। আবার বি থেকে এক্স এক্সিস যে লাইন টানলাম এটা নিশ্চয়ই 5 এর চেয়ে বেশি হতে হবে। জি স্যার। বেশি হবে জি স্যার। হ্যাঁ, কি নিলাম এটা কোনো সমস্যা না, অর্থাৎ 5 এর বেশি হতে হবে এক্স এক্সিসে, আর 5 এর কম হতে হবে ওয়াই এক্সিসে। এটা হচ্ছে নিয়ম। তারপরে 5 এক্স এক্সিসে আমি 5 এর চেয়ে বেশি, ফর এক্সাম্পল একটা পয়েন্ট আমি নিলাম এখানে, এখানে নিলাম হচ্ছে ধরেন হচ্ছে 6, ফর এক্সাম্পল 6 নিতে পারি, 5.5 ও নিতে পারি, 5.1 নিতে পারি, যেটাই নিলাম আমি দিলাম হচ্ছে 6। ওকে, আর এখানে নিলাম হচ্ছে ফর এক্সাম্পল আচ্ছা এরকম 4। তাহলে হয়ে গেল, আমার দুটো পয়েন্ট পেয়ে গেলাম, আমি দুটো পয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম না? জি স্যার। স্যার এখন এ থেকে বি তে স্লোপটা মেজার করে দেখেন আপনারা কি হবে। এ থেকে বি তে বের করেন। এখন ওই যে স্ট্রেট লাইনের ফর্মুলা অনুযায়ী বের করেন। -1/6। -1 না? শুধু -1 হবে স্যার। -1/6। 6 হবে কেন? 6 হবে কেন? 6 - 5 হবে তো। সরি আমি 0 থেকে স্যার শুধু -1 হবে না? শুধু -1 -1 হবে স্যার, হ্যাঁ, -1। তাহলে উপরে বসাইছেন কি হচ্ছে 4 4/4 - 5 -5। ডিভাইডেড বাই 6 নিচে হবে 6 - 5 4 মাইনাস আর নিচে হবে হচ্ছে 6 মাইনাস 5। ঠিক আছে, অ্যান্সার হবে কত? -1, ঠিক না? জি স্যার। বুঝতে পারছেন সবাই? জি কিন্তু স্যার। আমি আবার কিন্তু এখানে কিন্তু আবার ট্যানজেন্ট লাইনে ড্র করতে হবে আমাকে, কারণ আমার সি থেকে ডি থেকে ট্যানজেন্ট লাইন আছে, এটা ভুলে গেলে চলবে না। লাইন, কার্ভ লাইন, সরি কার্ভ লাইন কিন্তু একটা আছে। তার মানে আমার সি থেকে ডি তে
সি থেকে ডি এর মধ্যে এ একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি যদি স্লোপ মেজার করতে চাই, স্লোপটা আসছে কত? -1, ঠিক কি না? কথা বুঝছেন? সি থেকে ডি একটা কার্ভ লাইন, এই কার্ভ লাইনের উপরে এ হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টে যখন আমি স্লোপটা মেজার করতে যাব তখন আমার এ তে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। আলটিমেটলি সেই ট্যানজেন্ট লাইনের এ পয়েন্ট আর কার্ভ লাইনের এ পয়েন্ট একই পয়েন্ট না? আমার কথা হচ্ছে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট, এ পয়েন্ট না? স্যার আর এই পয়েন্টটা এই পয়েন্টটাই কি আবার সিডির উপরে একটা এই পয়েন্ট, একই তো পয়েন্ট, এটা তো ডিফারেন্ট কিছু না। দুইটা কি ভিন্ন লাইন, ভিন্ন দুইটা পয়েন্ট না কিন্তু। তার মানে আমি ট্যানজেন্ট লাইনের স্লোপ এতে যেটা মেজার করব ঠিক একই ভাবে যে ভ্যালু আসবে সেটা সি এবং ডি তে যে ট্যানজেন্ট লাইন ওইটারও একই স্লোপ আসবে, কারণ দুটোতে একই পয়েন্ট বলতে পারি, ঠিক না? আচ্ছা জি স্যার। এটা সবাই বুঝতে পারছেন? এখন আপনাদের বইতে যেটা আছে, ওকে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ আমি বইতে চলে স্লাইডে চলে যাবো। এখন দেখেন দেখতে পাচ্ছেন এখন স্লাইডটা? জি স্যার। আপনাদের বইতে এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে স্লাইডে, এটা হচ্ছে একটা উপরের দিকে একটা বাঁকানো লাইন, ঠিক না? জি স্যার। আর আমরা করে ফেলছি কঠিনটা, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ আসছে যেটা -1। এখানে এরকম একটা লাইন প্রথমে দেওয়া আছে, দেখেন এই যে এটা, এই যে এটা এতে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, এর উপর একটা ট্যানজেন্ট লাইন বিসি, ওকে। তারপরে এ থেকে আমি এ থেকেও ধরতে পারতাম, কিন্তু ওরা ধরেছে হচ্ছে বি থেকে সি বা সি থেকে বি, যেটাই হোক না কেন, বি থেকে সি বা সি থেকে বি, ওকে। আমরা ধরেছি কি ওই ট্যানজেন্ট লাইনটা ধরে, ট্যানজেন্ট পয়েন্টটা ধরে একটা পয়েন্ট ধরেছিলাম, ঠিক না? জি স্যার। এটা কিন্তু ব্যতিক্রম হবে না, কারণ কি ওটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের যে কোনো জায়গায় আমি স্লোপ মেজার করি না কেন সেটা সবসময় সেম আসবে। আমি বি থেকে সি নেই, এ থেকে সি নেই বা এ থেকে বি নেই, যেটাই নেই না কেন স্লোপ সবসময় এখানে যেমন 0.67 সবসময় 0.67 আসবে, কারণ স্ট্রেট লাইনের স্লোপ সবসময় যে কোনো বিন্দুতে সবসময় সমান থাকে, এটা আমরা জানি। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর আমি এখন চলে যাবো পরের স্লাইডে। স্যার এই আপনি মনে হয় গত ক্লাসে একটা কার্ভ লাইনেরই দুইটা পয়েন্ট নিয়ে দেখিয়েছিলেন। আচ্ছা, কার্ভ লাইন দুইটা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। না কার্ভ লাইন গত ক্লাসে দেখেন না, স্ট্রেট লাইন দেখেছি। না স্যার একটু মানে এক্সাম্পল ছিলেন ওটা কি নিয়ে ছিল, কি নিয়ে বলেন? স্যার একটা কার্ভ লাইনের দুইটা পয়েন্ট ধরেও নাকি করা যায় এভাবে? না না না, কার্ভ লাইনের ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট দিয়ে স্লোপ মেজার করতে পারবো না, কারণ হচ্ছে কি, কারণ ওটা দিয়ে এরকম করে কখনোই মেজার করতে পারবো না। যদি আমি এরকম করি, সেটা অন্য ক্ষেত্রে মনে ধরেছিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম কার্ভ লাইনের, এখানে একটা পয়েন্ট, এই দুইটা স্লোপ আমি কখনো মেজার করতে পারবো না, আলাদা আলাদা করে বের করতে হবে। এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, আবার এখানে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে, দুই জায়গায় দুইটা ট্যানজেন্ট লাইন ড্র করে তারপরে আমার স্লোপ মেজার করতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে, এভাবে আমি এভারেজটা বের করা যায় দুইটা। না না হবে না, এখানে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, তারপরে আবার এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এটা ধরে আমি কখনোই স্লোপ মেজার করতে পারবো না স্ট্রেট লাইনের মতো করে, কারণ এটা তো স্ট্রেট লাইন না, এটা হচ্ছে কার্ভ লাইন। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি পরের ডিসকাশনে যেটা যাচ্ছি, ওকে। ধরেন যদি আমরা এতক্ষণ একটা ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখছিলাম না? জি স্যার। কিন্তু সবসময় কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? না স্যার, মাল্টিপল থাকতে পারে। সবসময় ম্যাক্সিমাম সময় তো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে না?
আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখানে আমার এক্স এবং ওয়াই এর জায়গায় আমি যদি এভাবে চিন্তা করি, দেন ওয়াইটা হচ্ছে কি, ধরেন আপনাদের সিজিপিএ, ওকে। এখন আমি এক্স এর জায়গায় কি কি ধরতে পারি? এক্স এর জায়গায় আমি একটা ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, সেটা হচ্ছে স্টাডি আওয়ার। হ্যাঁ, এখানে কি আরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে না? হ্যাঁ, জি স্যার। পড়াশোনায় মনোযোগ কেমন, কনসেন্ট্রেশন কেমন, সেটা আসবে না? আসবে স্যার। আর অ্যাটেন্ডেন্স অনেকগুলো ভেরিয়েবল আসবে না? জি স্যার। কনসেন্ট্রেশন কেমন, ক্লাস করতেছেন নাকি ক্লাসে জয়েন করে ফাঁকি দিচ্ছেন, অথবা ক্লাস অফলাইনের ক্ষেত্রে যদি আমি বলি, ক্লাসে না এসে অন্য জায়গায় ঘোরাফেরা করতেছেন, কনসেন্ট্রেশন দিচ্ছেন না, অ্যাটেন্ডেন্স সেটাও আসবে না? জি স্যার। সি ফর কনসেন্ট্রেশন, এ ফর অ্যাটেন্ডেন্স, আর অনেক কিছু কিন্তু আসবে না? এই অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি চলে আসে, সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে গ্রাফিক্যালি এক্সপ্লেন করব? এতক্ষণ তো সোজা করে ফেলছেন, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওইটাকে আমি একটা স্ট্রেট লাইন অথবা কার্ভ লাইন দিয়ে বুঝিয়ে দিলাম। এতক্ষণ এটা এইভাবে করছেন না? জি স্যার। কিন্তু কথা হচ্ছে, এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আর আমি একটা লাইন দিয়ে সেটা বুঝাতে পারবো না, একটা লাইন দিয়ে সেটা এক্সপ্লেন আমি করতে পারবো না। আমাকে তখন কি করতে হবে? রুল অফ থাম হচ্ছে, আমাকে এখানে মাল্টিপল লাইন নিয়ে আসতে হবে, একের অধিক লাইন নিয়ে আসতে হবে। এখানে যেমন একটা লাইন, এখানে হয়তো দুইটা লাইন চলে আসবে, তিনটা লাইন চলে আসবে। আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। সেটাই আমি দেখাবো এখন কিভাবে হয় সেটা। সময় আছে না? এটা উপরে কি লেখা আছে? গ্রাফিক রিলেশনশিপ among more than two variables, ঠিক না? জি স্যার। গ্রাফিক রিলেশনশিপ among more than two variables, অর্থাৎ আমার এটা মানে কি? এটা মানে কি বলেন তো? আমরা আগে দুইটা ভেরিয়েবল নিয়ে মানে রিলেশনশিপ দেখলাম, এবার হচ্ছে দুইটার বেশি, মানে তিনটা চারটা এরকম। হ্যাঁ, এখন তিনটা যদি হয়, ফর এক্সাম্পল তিনটা কি দুইয়ের অধিক না? জি স্যার। তিনটা ভেরিয়েবল যখন আমি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট আর হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট। ভেরি গুড। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একটাই থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কখনো দুইটা হবে, কখনো তিনটা, কখনো চারটা, এরকম পাঁচটা হতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই। ক্লিয়ার? তো এই যখন অবস্থা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একের অধিক, তাহলে দুইটা মিলে কয়টা হলো? দুইয়ের অধিক হলো না? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একের অধিক, তার মানে এই দুইটা কথা মিলে আমার কি হলো? নাম্বার অফ ভেরিয়েবল দুইয়ের অধিক হলো না? বুঝতেছেন না কি বলতেছি? বুঝছি স্যার। দুইটা লাইন দুইয়ের অধিক নাকি স্যার? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একের অধিক। একের অধিক। তার মানে এই দুইটা স্টেটমেন্ট মিলে আমি এটা বলতে পারি না ভেরিয়েবল হচ্ছে দুইয়ের অধিক? জি স্যার। জি স্যার। এই তো বুঝতে পারছেন। তাহলে দুইয়ের অধিক যদি ভেরিয়েবল হয়, তার মানে হচ্ছে একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একের অধিক। সেই ক্ষেত্রে আমরা গ্রাফিক্যালি সেটাকে কিভাবে রিলেশনশিপে দেখাবো, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। ওকে, বই থেকেই নেওয়া এটা। হ্যাঁ, বই থেকেই নেওয়া। এটা হচ্ছে আইসক্রিম কনজাম্পশন, আর হচ্ছে এই আইসক্রিম কনজাম্পশনকে অ্যাফেক্ট করতেছে। আইসক্রিম কনজাম্পশন যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, ওকে, আইসক্রিম কনজাম্পশন যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে আমি আইসক্রিম কয়টা কনজিউম করব? এটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে আইসক্রিম কনজাম্পশনকে অ্যাফেক্ট করতেছে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে?
দেখি আইসক্রিমের প্রাইস আসবে না? প্রাইস, আইসক্রিমের প্রাইস কত এটার উপর ডিপেন্ড করবে আমি কয়টা আইসক্রিম খাবো। ডিপেন্ড করবে না? আইসক্রিমের প্রাইস কি 30 টাকা, 40 টাকা না 50 টাকা? এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমি আইসক্রিম কয়টা কনজিউম করব। কনজাম্পশন মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, আমি কয়টা কনজিউম করব। এটার বাইরে, প্রাইজের বাইরে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে না? সেটা কি? টেম্পারেচার আসবে না? জি স্যার। টেম্পারেচার যদি খুব বেশি গরম হয়, ওকে, তার মানে কি আমি বেশি বেশি আইসক্রিম কনজিউম করব, ঠিক কি না? জি স্যার। আর যদি আর শীতকাল হয়ে এখানে যায়, খাওয়ার ক্ষেত্রে স্যার মনে করেন আমার কাছে তো অনেক টাকা আছে, আমি অনেকগুলো আইসক্রিম কিনতে পারছি, কিন্তু আমি তো খুব বেশি আইসক্রিম খাইতে পারবো না। হ্যাঁ, টেম্পারেচারও এখানে চলে আসবে, আমি সেটাই বলতেছি। ওকে, টেম্পারেচার আপনি যদি খুব বেশি খাইতে পারবো না, এই কোন সেন্সে খাইতে পারবেন না খুব খুব বেশি? স্যার এটা ঠান্ডা অনেক, আর খাইলেও হ্যাঁ তো ক্ষতি হবে। হ্যাঁ, তার মানে কি আমি কিন্তু শুধুমাত্র প্রাইসটা কি আমি ধরলাম না, সাথে নিয়ে আসলাম কি ওই যে টেম্পারেচার, ওই যে উনি বললেন ঠান্ডা। ওকে, টেম্পারেচারও কিন্তু টেম্পারেচার গরম হইতে পারে, টেম্পারেচার কি হইতে পারে, ঠান্ডাও হইতে পারে। ঠান্ডা টেম্পারেচারে আমি কিন্তু আবার কম আইসক্রিম খাবো। তার মানে কি টেম্পারেচার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসলো, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি চলে আসলো, প্রাইস। কথা বুঝতে পারছেন? টেম্পারেচার এবং প্রাইস এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে চিন্তা করে আমি কিভাবে আমার আইসক্রিম কনজাম্পশনটাকে চেঞ্জ করতে পারি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, ওকে স্যার। এখনো আমি একটা চ্যাপ্টার শেষ করতে পারিনি। মূলত এটাই ছিল লাস্ট টপিকস। ওকে, এই চ্যাপ্টার এটাই লাস্ট টপিকস ছিল। আশা করি নেক্সট ক্লাসের ফার্স্ট 20 মিনিটসে এটা শেষ হয়ে যাবে, আমরা তখন চলে যাব নেক্সট চ্যাপ্টারে। ঠিক আছে? জি স্যার। আপনারা কি পড়েন বাসায়? বিশাল বড় ধাক্কা খাবেন কিন্তু অফলাইন যদি চলে আসে। যারা ইরেগুলার স্টুডেন্ট, পড়াশোনা করে না, তারা কিন্তু বিশাল বড় একটা ধাক্কা খাবে, বলে দিলাম। মিলাই স্যার দেখেন আমরা পরে। এমনিতে অনেক স্লো হয়ে গেছি স্যার অনলাইন হওয়ার কারণে, মানে না 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 অ্যাসাইনমেন্ট দিয়ে রাখা হয়, না 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 অনেক সময় পাওয়া যায় জন্য একটু স্লো। স্লো স্লো হচ্ছে নিজেদের কারণে। আমি আগেই বলছি যে অনলাইন ক্লাসে রেসপন্সিবিলিটিটা নিজেদেরকে আরো বেশি নিতে হবে। ওকে, চিন্তা করে দেখেন যে স্টুডেন্টগুলো, সময় আছে তো না, যে স্টুডেন্টগুলো ধরেন ইন্টারমিডিয়েট যে পরীক্ষাটা হয় নাই, এই সময়টা যারা কাজে লাগায় নাই, চিন্তা করে দেখেন তাদের কি অবস্থা হবে অ্যাডমিশন টেস্টে। কি অবস্থা হবে স্যার? অনলাইন ক্লাসে তো স্যার চাইও কনসেন্ট্রেট করা যায় না। স্যার এই সেমিস্টারে কি খোলার চান্স আছে কোনো, মানে মাঝখান থেকেই? বুঝতেছি না আসলে, এখনো মানে ওয়েট করতেছি আমরা এখনো গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্টের জন্য। হ্যাঁ, হলেও হয়তো ফাইনালের দিকে হবে। তবে এরকম কোনো ডিসিশন আসবে না, ভয় পাওয়ার কিছু নাই, যেটা হচ্ছে আপনাদের সমস্যা হয়। বন্ধ রেখে আসলে কি লাভটা হচ্ছে সেটা বুঝতেছি না স্যার। সারা বাংলাদেশ মানুষ যেভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধু স্টুডেন্টরা স্কুলে না গেলে যে করোনা মানে ভাইরাস এটা হবে তো না, আসলে ক্লাস চলতেছে অনলাইনে, এই জন্য আর কি সরকার আর কি এটা নিতেছে না, মানে যেহেতু শিক্ষা না না প্রতিষ্ঠান। না, সব জায়গায় চলতেছে না, অনেক জায়গায় ভালোভাবে চলতেছে না। আমরা হয়তো কয়েকটা ইউনিভার্সিটি খুব ভালোভাবে চালাচ্ছি, সব জায়গায় ভালোভাবে চলতেছে না। চলতেছে, যেভাবে চলা দরকার সেভাবে চলতেছে না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, যদি গভর্নমেন্ট বলে যে কালকে থেকে স্যার ভার্সিটি মানে সবকিছু শুরু হয়ে যাবে, ভার্সিটি খুলে দেবে, তাহলে কি আমাদের গ্রিন ভার্সিটি কালকে থেকেই শুরু হবে? না, গভর্নমেন্ট কখনোই এটা বলবে না। জি স্যার, এটা তো নাকি টিকা স্যার দেওয়া গভর্নমেন্ট কখনোই এটা বলবে না। টিকা কর্মসূচি শেষ হলে নাকি স্যার খুলতে পারে স্যার, এর আগে খোলার কোনো চান্স নাই শুনলাম স্যার এরকম। কারণ কি গভর্নমেন্ট কখনো এটা বলবে না, কারণ গভর্নমেন্ট তো ম্যাসাকার করতে চাইবে না। ম্যাসাকার করতে চাইবে?
এটা ম্যাসাকার হবে না, যে কালকে থেকে খুলে দিতে হবে, নাহলে হবে না। এটা বললে ম্যাসাকার লেগে যাবে, তখন তো ঈদের বিপরীত গভর্নমেন্টই তো হবে। চাইতেছে যে বাচ্চারা সব বাসায় থাকুক, আবার সেই বাচ্চা ক্লাস 9-10 এর ছেলে পেলে দেখতেছে ছাত্রলীগ জয়েন করে সবাই মিছিল মিটিং এ যাইতেছে, তার লাভ কি হবে? হ্যাঁ, আর বাসা থেকে বের হইলে দেখি সব জায়গায় এক একটা করে জায়গা দোকান ভাড়া করে দিছে, সব ওই জায়গায় গিয়ে বসে থাকে একসাথে। ওটা কি হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি হয় না? না তো অবশ্যই হয়, এগুলো তো স্যার তা তো সরকারই করতেছে, সরকারের নেতারাই করতেছে, তা তো অবশ্যই হয়, হবে না কেন? তো স্যার লাভ কি হবে? ওই যে কক্সবাজারে দেখেন না 5 লাখ লোক যে বসে আছে, হ্যাঁ, এটা দেখছেন, এই নিউজ দেখছেন? জি স্যার, আমাদের এদিক থেকে জি স্যার, দেখছি স্যার নিউজ। হুম, মানুষ বাসে থাকে, এই স্যার মানুষ বাসে বাসে থাকতেছে। স্যার দেখছি। তো এখন কি বলার আছে বলেন, আমরা নিজেরাই সচেতন না। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট কতটুকু করতে পারবে? ব্রিটিশরা আসলে আমাদেরকে অনেক কিছু ভালো ভালো জিনিস, ব্রিটিশরা যদি আরো বেশ কিছুদিন থাকতো, আমাদেরকে শাসন করতো, তাহলে আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম। জি স্যার। ওই যে শাসন করা, যেটা আমাদের ওই ব্লাডের মধ্যে ওইটাই আছে, আমাদেরকে শাসন করতে হবে, আমরা নিজেরা থেকে কিছু করবো না, পিটাইতে হবে আর কি, বুঝছেন? মানে ওই সেন্সটা আমাদের মধ্যে এখন চলে আসে। জি স্যার, স্যার ব্রিটিশরা তো বলছিল যে স্যার আমরা নাকি স্যার ডেমোক্রেসির জন্য তার রেডি না স্যার, তখনই এটা বলছিল যে আমাদের এখন এইসব জ্ঞান বুদ্ধি নাই যে নিজের মতো ইলেক্ট করার, হ্যাঁ, যে কাকে ভোট দেওয়া উচিত এগুলা। মানুষ আমার হচ্ছে পিটানো যা, বা ঠিক মতো পিটাতে পারলে ওকে। এখন শেখ হাসিনা যদি এরকম সেরকম কড়াকড়ি করে দিত, ওকে, দেখবেন ওই যে করোনার সময় দেখতেছিলেন যে মানুষজন ঘর থেকে বেরোলেই দেখবেন পুলিশ টুলিশ যে, হ্যাঁ, কিন্তু এরকম কোনো ঘটনা কি ইউএসএ তে পাইছেন? এরকম কোনো ঘটনা কি ডেভেলপ কান্ট্রিতে গিয়ে পাইছেন? মানুষ কিন্তু নিজে থেকেই সচেতন। ওকে, আচ্ছা, আমি রোল কল করতেছি। হ্যাঁ, শান্তা আক্তার জেমি। ইয়েস স্যার। দায়ান উদ্দিন মজুমদার। ইয়েস স্যার। শিলা আক্তার হাফসা। ইয়েস স্যার। আতিয়া শারমিন দোয়া শিফা। ইয়েস স্যার। হাবিবুর রহমান। তাসমিন জান্নাত তাহসিন। ইয়েস স্যার। লোকমান হোসেন। ইয়েস স্যার। ফয়েজ ইবনে শহীদ। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। দেন হচ্ছে আহনাফ মোত্তাকি সাব্বির। রাফাতুল ইসলাম। ইয়েস স্যার। উষা আক্তার। ইয়েস স্যার। সমরেশ চন্দ্র কর্মকার। সাজাদুর রহমান। ইয়েস স্যার। তানজিন ইরফান চৌধুরী। রাত আরাফিন। ইয়েস স্যার। শোভন শিকদার। এস এম সাইফুল আপন। আফরিন স্যার। কোন আছেন না? আফরিন সুফিয়ান। জি স্যার। ইয়েস স্যার। কাউসার আহমেদ সজল। ইয়েস স্যার। মেহেদি হাসান সাজ্জাদ। ইয়েস স্যার। জান্নাতুন নেশা। ইয়েস স্যার। সুব্রত বিশ্বাস। ইয়েস স্যার। আব্দুল্লাহ মাহমুদ। আরমান খান। ইয়েস স্যার। শাকিল আহমেদ। ইয়েস স্যার। ইয়েস স্যার। জাহিদুল হাসান। জাহিদুল হাসান নাই? ইয়েস স্যার। স্যার মিউট। এস এম সিরাজুল ইসলাম। কাউসার আহমেদ। ইয়েস স্যার। শেখ আবু জুবায়ের। ইয়েস স্যার। মিনহাজ আবিরিন সোহান। ইয়েস স্যার। মাধন পারভেজ। ইয়েস স্যার। কাইমুজ্জামান পার্থ। ইয়েস স্যার। আসিফি আলম। প্রেজেন্ট স্যার। নাইম। নাইম আছেন না? সাইমন হোসেন। ইয়েস স্যার। আব্দুল্লাহ অন্তর। স্যার। আবু সালাত লিমন। ইয়েস স্যার। মেহেদি হাসান। ইয়েস স্যার। আজহারুল ইসলাম। ইয়েস স্যার। রিয়াজ হোসেন।
মামুন হোসেন, Yes, sir. নাইমুর রহমান, নাজমুল হাসান, Yes, sir. সাজেদা সুলতানা, Yes, sir. সারোয়ার মোর্শেদ, Present, sir. আফসানা মিমি, Yes, sir. নাজিবা খানম, Present, sir. আরাফাত হোসেন, ইয়েস স্যার। ইসমাইল হোসেন, Yes, sir. মোহাম্মদ মহিউদ্দিন, প্রেজেন্ট স্যার। সুজন শেখ, শিমুল চন্দ্র দাস, Yes, sir. সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত। ইয়েস স্যার। এই সাব্বির আহমেদ কই? রিফাত? স্যার রিফাত। হ্যাঁ, সাব্বির আহমেদ কোথায় আপনাকে জিজ্ঞেস করতেছি। জানি না স্যার। আপনারই তো ক্লাসমেট, একই ব্যাচমেট। জানি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান লিভ। হ্যাঁ, আবার পরশু দিন আবার কথা হবে আপনাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্স। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি কার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই? কে উনি? স্যার আইডি কত আপনার? 19100208। সুজন শেখ, কোথায় ছিলেন? স্যার আমি যে মানে নেট কানেকশন চলে গেছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। স্যার।